পরিস্থিতি এখন টিএমসির বিরুদ্ধে আর বিজেপির পক্ষেই আছে। এটাই এই সরকারের অযোগ্যতা, মমতা ব্যানার্জি অযোগ্যতা প্রমাণ করছে। মানুষ ভরসা রাখলেও তিনি ভরসার যোগ্য নন। তো সেই জন্য এখন শেষ রক্ষার চেষ্টা হচ্ছে প্রশাসক বসিয়ে, আর যাতে হয়তো ফান্ড তোলা হবে এখান থেকে ইলেকশনের জন্য। দাদা 5 বছর, গত এই 5 বছরের মধ্যে প্রধান সরিয়ে দেওয়ায় খড়গপুরের উন্নয়ন কি একদম স্তব্ধ হয়ে যাবে? খড়গপুরের উন্নয়নটা আছে কোথায়? রাস্তাঘাট দেখে আসুন আপনি। রেলের এলাকায় একটু রাস্তাগুলো ঠিক আছে, বাকি কোথায়? রাস্তা, ফুটপাত, জলের হাহাকার শুরু হয়ে গেল মাঘ মাস আসতেই। তো প্রশাসনের তো কথা তো না বলেই ভালো। দিন দুপুরে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, গুলি চলছে। খড়গপুরের মানুষ খুব কষ্টের মধ্যে আছেন। তারা এবারে আবার খেল দেখাবেন ইলেকশনেতে। দাদা, আইপ্যাক মামলার শুনানির আগে ইডি আধিকারিকরা কলকাতায়, এবং যেটা শোনা যাচ্ছে ইডি আধিকারিকের সাথে সিবিআইয়ের একটা বৈঠক হওয়ার কথা রয়েছেও আজকে। মানে কোন পথে, কোনো বড় পদক্ষেপের পথে কি চলেছে? দেখুন, সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ চর্চায় এই জন্য নয় যে খুব ভালো কাজ হচ্ছে বা উন্নয়ন হচ্ছে। চর্চা হচ্ছে দুর্নীতিতে সবচেয়ে এগিয়ে আছে এখানে। হিংসা এমন জায়গায় পৌঁছেছে, আর সরকার এমন জায়গায় পৌঁছে, সুপ্রিম কোর্টের নির্দেশও মানা হচ্ছে না। হিংসা এমন জায়গায় যে এসআইআর করা যাচ্ছে না, চলে যাচ্ছে মাসের পর মাস, ইলেকশন এসে গেল। তো এই ধরনের বদনাম পশ্চিমবাংলায় আগে হয়নি। সেই জন্য এখানকার যে দুর্নীতি, টিএমসির নেতা মন্ত্রী সবাই লিপ্ত। তো সেই জন্য যত তদন্ত এগোচ্ছে তত লোক ধরা পড়ছে, তত বেশি চিন্তা বাড়ছে, টেনশনও বাড়ছে। আর ইডিও লেগেছে পশ্চিমবাংলাকে দুর্নীতি মুক্ত করতে। সাধারণ মানুষ সেদিকে তাকিয়ে আছেন। চাকুলিয়ার পর রিটায়ার জেলায় ফের এসআইআর এর শুনানি কেন্দ্রে তাণ্ডব, তৃণমূল বিধায়কের নেতৃত্বে ভাঙচুর। মানে তৃণমূল জমানায় কি মানে আইন ভঙ্গের একটা বড় উদাহরণ হয়ে দাঁড়ায়? আইন শৃঙ্খলা বলে কিছু নাই। আর যেটুকু আছে, কোনো কেন্দ্রীয় সংস্থাকে এখন ঢুকতে দেওয়া হয় না, কাজ করতে দেওয়া হয় না। তো সাংবিধানিক ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়ছে। রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে পরিস্থিতি। আমি জানি না এসআইআর আদৌ সময় পূর্ণ হবে কিনা, নির্বাচন ঠিকমতো হবে কিনা, বা এই সরকার শেষ পর্যন্ত থাকবে কিনা। আর একটা বিডিও অফিস ভাঙচুরের কড়া কমিশন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছে, কিন্তু জেলা শাসক সেভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেই না, নির্বাচন কমিশনও বলেছেন এরকম হলে নির্বাচনের এসআইআর বন্ধ থাকবে, এবং পুলিশ কোনো আইন শৃঙ্খলা রক্ষা তো করছেই না, প্রোটেকশন দিচ্ছে না, এবং কি দোষীদের বিরুদ্ধে এফআইআরও নিচ্ছে না। এটা খুব চিন্তাজনক পরিস্থিতি। পশ্চিমবঙ্গ একটা নির্বাচিত সরকার আছে, এই ভারতবর্ষের একটা রাজ্য, অঙ্গরাজ্য, কিন্তু সেখানে ভারতের সংবিধান আইন লাগে না, বা এখানকার মানুষের অধিকার থেকে বঞ্চিত, এটা তো কল্পনা করা যাচ্ছে না। দাদা, বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টা বাঁকুড়ায়, কেন এরকম পরিস্থিতি? একেবারে গর্বে তার ছোট আঙাড়ি আছে। যত হারার দিকে যাচ্ছে টিএমসি, তত হিংস্র হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ, আশাকর্মীদের উপরে পুলিশের যে অত্যাচার, এমন অমানবিক তো আমরা দেখিনি। বিজেপি একমাত্র প্রতিদ্বন্দ্বী, বিজেপি ওয়েটিং লিস্টে আছে ক্ষমতায় আসার জন্য, সেজন্য বিজেপিকে টার্গেট করা হচ্ছে। গ্রামগঞ্জে, শহরে আমাদের কর্মীদের উপরে আক্রমণ, মারপিট, আমাদের প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না, এসআইআরের কমপ্লেন করতে দেওয়া হচ্ছে না, সেখানে মারপিট করা হচ্ছে। একদম একটা এখানে ম্যাসাকার অবস্থা চলছে। দাদা, মানে আগে দেখেছিলাম বিবেকানন্দ, এখন আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু, মানে মনীষী বা এই দেশপ্রেমিকদের জন্মদিন বা মৃত্যুদিন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের যে সেই জায়গাগুলো থেকে মিছিল, মিটিং, মানে কোথাও কি দলগুলোর কাছে একটা বড় প্রচার অস্ত্র হচ্ছে মনীষীদের জন্ম বা দেখুন, মৃত্যুদিন? প্রথম কথা, নেতাজি বা স্বামী বিবেকানন্দ এই ধরনের যারা মহাপুরুষ, সারা বিশ্বের সামনে তারা উদাহরণ, আমাদের কাছে গর্বের। তাদের জন্মতিথি উদযাপন জোরদার হওয়া উচিত, কিন্তু সেটা রাজনীতির আখড়া যেন না হয়ে যায়। টিএমসি তো কাউকে বাকি রাখেনি রাজনীতির বাইরে। মহায়াতি সদনে নেতাজির সঙ্গে, রবীন্দ্রনাথের সঙ্গে মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে দেওয়া হবে। অন্যান্য জায়গায় তার সমান করে তাকে দেখানো, মা শারদার সঙ্গে তুলনা করা হচ্ছে মমতা ব্যানার্জিকে। তো রাজনীতি কতদূর যাবে? কালকে বইমেলাতে তিনি পুরো ইলেকশনের ভাষণ দিচ্ছেন গিয়ে। তো বইমেলা হোক, পিকনিক হোক, অন্য কিছু সরকারি অনুষ্ঠান হোক, সব জায়গায় যদি রাজনীতি হবে, রাজনীতিক ভাষণ হবে, তো পশ্চিমবাংলার কৃষ্টি, কালচার, শিক্ষা, সভ্যতা কোথায় যাবে? সুকান্ত মজুমদার ফের উত্তরবঙ্গ নিয়ে সরব হয়েছেন, যেখানে বারবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেখানের জন্য বরাদ্দ হয়েছে মাত্র 0.23%। এটাই কি এবারে মূল অস্ত্র হবে বলে মনে করেন? স্বাধীনতার আগে পরে উত্তরবঙ্গ সবসময় অবহেলিত। হয়তো সরকার এলো গেল, কোনো পরিবর্তন হয়নি। তো আমাদের রাজ্য সভাপতি ছিলেন সুকান্তবাবু, তিনি উত্তর বাংলার একজন কণ্ঠস্বর। তিনি তো তুলবেন, এটা আমরা চাই সেখানকার এমপি এমএলএ তুলুন, সেই জন্য লোকে জিতিয়েছে। তো তারপরেও এই রাজ্য সরকারের কোনো হেলদোল নেই যে এখানকার সরকার যে টাকা খরচা করে তার পার্সেন্টেজ দেখুন খুবই নগণ্য। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এটা বুঝিয়েছি, তিনি বুঝেছেন যে উত্তর বাংলার মানুষ খুবই অবহেলিত। তারা বাংলার বাইরে যাচ্ছেন বা দক্ষিণ বাংলায় আসছেন, সেই তখন একাধিক ট্রেন তিনি উত্তর বাংলা থেকে চালু করেছেন। সমস্ত হাইওয়ে ওখানকার বানিয়ে দিয়েছেন।
এক্সটেনশন হচ্ছে, নতুন এয়ারপোর্ট বাগডোগরার প্যারালেল তৈরি হচ্ছে, যাতে উত্তর বাংলার উন্নয়ন হয়, সেখানকার মানুষ সেখান থেকে লাভ পান, তাদের জন্য জীবনের উন্নতি হয়। বয়স্কদের জন্মের শংসাপত্র বিতর্কে এবার বাজপেয়ীজির উদাহরণ টেনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে বাজপেয়ীজির সাথে যখন একান্ত আলাপচারিতায় তার কথা হয়েছিল, তিনি নাকি বলেছিলেন যে 25শে ডিসেম্বর নাকি বাজপেয়ীজির জন্মদিন নয়, মানে সেই প্রসঙ্গ টেনে এনে কথা বলছেন, কি বলবেন? যাই হোক, উনি কমপক্ষে বাজপেয়ীজিকে মনে রেখেছেন, কৃতজ্ঞতার স্বীকার করেছেন। জন্মদিন আমাদের দেশে যারা 50 বছর আগে জন্মেছেন, বহু লোকেরই জন্মদিনের তিথি আর যেটা অরিজিনাল জন্মদিনের মধ্যে পার্থক্য আছে। এটা নতুন কিছু নয়। সোনিয়া গান্ধীরও দুবার জন্মদিন পালন হয়েছে অনেক সময়, কারণ তখন এই ব্যবস্থা ছিল না। স্কুলে ভর্তির সময় আর মাস্টারমশাইয়ের একটা জন্মদিন লিখে দিতেন, একটা ডেট অফ বার্থ, সেটা রেকর্ড হিসাবে থাকতো, কিন্তু তার জন্মতিথি অরিজিনাল অনেক সময় জানা যেত না। দেশের বড় নেতাদের ক্ষেত্রে এটাই আছে, এটা অস্বাভাবিক কিছু না।